প্রিয় বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব প্রাইমারি সেন্টার ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমাদের সঙ্গে তোমরা যারা এবছর ক্লাস 10-এ উঠলে 2025-এ, অর্থাৎ তোমরা যারা 2026-এ মাধ্যমিক পরীক্ষা দেবে, তোমাদের রায়মার্টিন নামক যে প্রশ্নবিচিত্রা রয়েছে, ওই প্রশ্নবিচিত্রার ভুল 1-এর থেকে বাংলা বিষয়ের ফার্স্ট স্কুল আলিপুর এমসি উইলিয়াম হাই স্কুল এইচএস, এই স্কুলের সমাধান করাচ্ছি আজকের। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবে, বেল আইকন ক্লিক করে সেভ রাখবে। এটা আমার পার্ট 1 ক্লাস। এই ক্লাসে আমরা 4 দাগ পর্যন্ত সমস্ত বড় প্রশ্নের উত্তর আলোচনা করে দেব, উত্তর সমেত। এবং পার্ট 2-তে আমরা পরবর্তীতে 5 দাগ থেকে আলোচনা করব যা যা রয়েছে। 4 দাগ অবধি আলোচনা করতে অনেকটাই বড় হয়ে যাবে ভিডিওটা, এই জন্য দুটো পার্টে বিভক্তিত করে দিচ্ছি। দেখো ফার্স্ট প্রশ্ন এখানে কী বলা রয়েছে, আর এডিটের সময় এখানে দাগ নাম্বারগুলো একটু চেপে গেছে, কিছু মনে করবে না। ফার্স্ট প্রশ্ন দেখো, তোমরা তোমাদের বইটি লক্ষ্য করো, 1.1 দাগের প্রশ্ন। ছোটো মাসি বিয়ে হয়ে গেল যেমনভাবে, উত্তরটা করবে দেদার ঘটাপটা করে। অপশান গ করবে। 1.2 দাগের প্রশ্ন দেখো, অনেক ধরে ধরে টাইপরাইটার লিখে গেছেন মাত্র একজন, তিনি। অপশান ক করবে অন্নদা শঙ্কর রায়। পরবর্তী 1.3 দাগের প্রশ্ন দেখো, দস্যু পায়ের কাটা মারা জুতোর তলায়, এখানে উত্তরটা করবে বিভৎস কাদার পিণ্ড। পরবর্তী 1.4 দাগের প্রশ্ন দেখো কি বলা রয়েছে, তোমার মরতে ভয় কি, এখানে দেখো মরতে এর তলায় দাগ দেওয়া রয়েছে, ঠিক আছে। নিম্নরেখ পদটি কোন কারক, অপাদান কারক করবে অপশান খ। এরপরে দেখো কম বেশি 20টি শব্দে উত্তরটাও দেওয়া রয়েছে। এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো দেখে নাও, দেখাচ্ছি এমনভাবে। বড় প্রশ্ন সমস্ত কিছু আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব, তোমরা খাতাতে উত্তরগুলো লিখে দেবে। তোমাদের ফার্স্ট প্রশ্ন দেওয়া রয়েছে দেখো 2.1 দাগের প্রশ্ন, মেসো অবশ্য মৃদু মৃদু হাসলেন, বললেন মেসো কি বললেন। মেসো মৃদু হেসে বললেন একটু আদ্রু কারেকশান করতে হয়েছেই অবশ্য, নেহাত কাঁচা তো। এটাই তোমরা উত্তরটা লিখবে এই প্রশ্নের, অর্থাৎ 2.1 দাগের প্রশ্নের উত্তরটা এটাই লিখবে, ঠিক আছে, সবুজ কালিতে যেটা দেখতে পাচ্ছ। পরবর্তী প্রশ্ন দেখো কি বলা রয়েছে, পরবর্তী প্রশ্ন 2.2 দাগের প্রশ্ন দেখো কি বলা রয়েছে, ছড়ানো রয়েছে কাছে দূরে, কি ছড়ানো রয়েছে, শঙ্খ ঘোষের লেখা, কমা দিয়ে লিখবে আয় আরও বেঁধে বেঁধে থাকি, কবিতায় কবি বলেছেন শিশুর সব সর্বত্র ছড়িয়ে রয়েছে, ঠিক আছে। এটাই লিখবে তোমরা এই প্রশ্নটার উত্তর এভাবেই, সবুজ কালিতে যেটা দেখতে পাচ্ছ। তারপরে দেখো নেক্সট প্রশ্ন 2.3 দাগের প্রশ্ন, নিভৃত অবকাশে তুমি, অথবা দিয়ে বলা রয়েছে সংগ্রহ করেছিলে, কি সংগ্রহ করেছিলে। দেখো নির্ভীত অবকাশে আফ্রিকার দুর্গম রহস্য সংগ্রহ করেছিল, ঠিক আছে, এটাই লিখবে। দেখো আচ্ছা পরবর্তী প্রশ্ন দেখো, আর হ্যাঁ পার্ট 2-র লিঙ্কটা এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া রয়েছে, পরবর্তী সময় তোমরা যারা দেখছো তোমাদেরকে বলে দিলাম। দেখো পরবর্তী প্রশ্ন কি বলা রয়েছে দেখো, হ্যাঁ বাংলায় একটা কথা চালু ছিল, প্রবাদটি কি, এই যে প্রশ্নটা 2.4 দাগের প্রশ্ন, এই উত্তরটা লিখবে বাংলায় একটা কথা চালু ছিল, কথাটি হলো কালি নেই কলম নেই বলে আমি মুন্সি। এই প্রশ্নের উত্তরটা এটাই লিখবে। 2.5 দাগের প্রশ্ন দেখো কি বলা রয়েছে, পৃথিবীতে হয়তো বেঁচে আছে রেখাঙ্কিত পদটি, এটা কি কারক, ঠিক আছে, রেখাঙ্কিত পদটি কি কারক, এখানে ওঠেনি, এডিটের সময় এখানটায় থেকে গেছে আর কি, এটা কারক ছিল এখানে সাইডে আর কি, ওঠেনি ওটা এডিট করার সময়। যাই হোক এটি কী কারক নির্ণয় করতে হবে, নির্ণয় করো, দেওয়া রয়েছে, তোমরা তোমাদের বইটি লক্ষ্য করো। এখানে এই প্রশ্নটার উত্তর লিখবেই, এই যে দেখো পৃথিবীতে, এই যে পৃথিবীর তলায় এখানে দাগ দেখতে পাচ্ছ, আবার এখানেও দাগ দেখতে পাচ্ছ, এই যে পৃথিবী, পৃথিবী শব্দটা কিন্তু এই যে এটা কি বলতো অধিকরণ কারক, অধিকরণ কারক উত্তরটা লিখবে তোমরা। পরবর্তী প্রশ্ন দেখো কি বলা রয়েছে, কম বেশি 20টি শব্দের মধ্যে উত্তর লেখো। আচ্ছা পরবর্তী প্রশ্ন দেখো কি বলা রয়েছে, কারাত্মককরণের উদাহরণ দাও, কারাত্মককরণের উদাহরণ দাও। এখানে দেখো একটু স্পেলিংটা একটু মিস্টেক রয়েছে, এটা এডিটের সময় হয়তো কোনো কারণবশত হয়ে গেছে, কম্পিউটারে যখন এডিট করেছিলাম। দেখো এখানে হবে কালাত্মক, স্পেলিংটা আমি এটা যেটা তোমরা বইতে লিখছো দেখছো ওইটাই হবে আর কি, কালাত্মক, ঠিক আছে। তো কালাত্মক আর কি ওই স্পেলিংটা হবে, এই যে এই স্পেলিংটা হবে আর কি, তো দেখে নেবে। করণের উদাহরণ হলো এক মুহূর্তে লিখে দিলে, এটাই উদাহরণ দিয়ে দিবে, এক মুহূর্তে লিখে দিলে এটাই হবে উদাহরণ। তারপর দেখো নেক্সট পরবর্তী প্রশ্নে যাব, এরপরে তোমাদের 3 দাগ থেকে যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে সেগুলো আলোচনা করব। দেখো কি বলা রয়েছে, কম বেশি 60 শব্দে উত্তর দাও, 60টি অত্যন্তভাবে তোমাদের লিখতে হবে শব্দ, ঠিক আছে, লিখতে হবে 60টি যেন শব্দ হয় কম করে, কমপক্ষে, বোঝা গেল। দেখো কি বলা রয়েছে 3.1 দাগের প্রশ্ন, লেখকদের সম্পর্কে তপনের কি ধারণা ছিল, প্রথম নম্বর প্রশ্ন, কিভাবে সেই ধারণা পাল্টে গেল,
দ্বিতীয় নম্বর প্রশ্ন, এগুলোকে কাটিং প্রশ্ন বলা হয়। তো দেখো কি লিখবে, 3.1 দাগের প্রশ্নের উত্তর, লেখকদের সম্পর্কে তপনের ধারণা কি ছিল, কিভাবে সেই ধারণা পাল্টে গেল, বোঝা গেল। দেখো এখানে কি বলা রয়েছে, উদ্ধৃত অংশটি প্রখ্যাত আশাপূর্ণা দেবীর লেখা জ্ঞানচক্ষু গল্পটির থেকে গৃহীত হয়েছে। পূর্ণচ্ছেদ দেখতেই পাচ্ছ। এই গল্পের প্রধান চরিত্র এক আবেগদীপ্ত বালক তপন। এখানে তোমরা স্পেলিংগুলো দেখে রাখবে। তারপরে দেখো লেখক সম্পর্কে তার কৈশোরের মনে ছিল, কৈশোরের মনে মানে কি, বাচ্চা অবস্থায়, ঠিক আছে, এক অলিক কল্পনা জগৎ। তার প্রাথমিক ধারণা ছিল লেখকের অন্য সাধারণ ভিন্ন প্রকৃতির, মানে তার বাচ্চা অবস্থায় মনে ধারণা ছিল, এই জন্য বলা রয়েছে কৈশোরকালে তার ধারণা ছিল লেখকেরা এক অন্য প্রকৃতির মানুষ, এক অন্য জগতের মানুষ, এই জন্য বলা রয়েছে ভিন্ন প্রকৃতির লেখকেরা, বোঝা গেল। তারপরে দেখো তার সঙ্গে লিখতে হবে কিভাবে তার ধারণাটি ভেঙে গেল বা পরিবর্তন হলো। দেখো কিভাবে, এই যে দেখো, যে লেখকদের সম্পর্কে তপনের এমন ধারণা, এরকম একজন লেখকের সঙ্গে তপনের ছোট মাসির বিয়ে হলে তপন বিস্ময়ে অভিভূত হয়ে যায়। প্রাথমিক বেহল্যতা কেটে গেলে সে দেখে নতুন মেসোর মধ্যে কোনো উল্টোপাল্টা নেই, মানে সে কৈশোর অবস্থায় অর্থাৎ বাচ্চা অবস্থায় যা ভেবেছিল তার ছোট মেসোর মধ্যে সেরূপ কোনো নেই, ঠিক আছে, এই জন্য বলা হয়েছে উল্টোপাল্টা কোনো নেই, এরকম আর কি। তো অন্যরকম নেই আর কি, উল্টোপাল্টা অন্যরকম নেই, যা ভেবেছিল সেটা নেই আর কি, এই জন্য বলা রয়েছে এই লাইনটা এভাবেই ভাষাটা। একেবারে নিছক মানুষ, মানে একেবারে সাধারণ মানুষ, আজ পাঁচটা মানুষের মতন স্বাভাবিক মানুষ, ঠিক আছে, যে মানুষ তার বাবা, ছোট মেসো বা মেজো কাকুর মতোই স্বাভাবিকভাবে দাঁড়িয়ে ঠিক আছে, দাঁড়িয়ে কামান সিগারেট খান, ঠিক আছে, খেতে 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 বসে অতিরিক্ত খাবার দেখে বিস্মিত হয়ে পাত থেকে অনেক কিছুই কমিয়ে দেন, স্নানের সময় স্নান করেন, ঘুমের সময় ঘুমন, খবরের কাগজের বিভিন্ন প্রসঙ্গ নিয়ে প্রবল তর্ক করেন, সিনেমা দেখেন, বেড়াতে বেরোন সেজে গুজে, এগুলোই দেখেই তার ভ্রান্ত যে ধারণা, ধারণার পরিবর্তন হয়েছিল। এই জন্য দেখো সাইডে এখানে ধারণার পরিবর্তন বলে লিখে দেওয়া রয়েছে নোটসে, ঠিক আছে। তারপর দেখো নেক্সট পরবর্তী প্রশ্ন, 3.2 দাগের প্রশ্ন, সমুদ্র পারে সেই মুহূর্তেই তাদের পাড়ায়, ঠিক আছে, আরেকবার বলছি, সমুদ্র পারে সেই মুহূর্তেই তাদের পাড়ায়, তাদের বলতে কাদের বোঝানো হয়েছে, পাড়ায় কোন চিত্রটি কবি বলেছেন, এখানে কোন চিত্রটির কথা বলেছেন, এখানে সাইডে থেকে গেছে, এই যে পুরো প্রশ্নটা এখানে দিয়ে দিয়েছি, কোন চিত্রটি কবি তুলে ধরেছেন বা বলেছেন একই কথা, দেখে নাও প্রশ্নটাও এবং তার যে উত্তরটা দেখাচ্ছি এখানে, ওখানে থেকে গেছে বলে সাইডে, আমি এখানে সাইড থেকে কেটে গেছে এডিটের সময়, এখান থেকে পুরোটা দিয়ে দিয়েছি। দেখো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচিত আফ্রিকা কবিতা থেকে নেওয়া উদ্ধৃতাংশেই পশ্চাতের তথাকথিত সভ্য সাম্রাজ্যবাদী দেশগুলি পাড়ার কথা বলা হয়েছে। আফ্রিকার কৃষ্ণাঙ্গ জনজাতি যখন ইউরোপের সুসভ্য জাতির পায়ের তলায় পিষ্ঠ ছিল, তখন ভূমধ্যসাগরের অন্য পারে সম্পূর্ণ বিপরীত চিত্র দেখা যাচ্ছিল। মন্দিরে মন্দিরে সকালে সন্ধ্যায় দয়াময় দেবতার আরাধনা চলছিল, পুজোর ঘণ্টা বাজছিল, শিশুরা মায়ের কোলে নিশ্চিন্তভাবে খেলাধুলা করছিল। পশ্চাত্যের রোমান্টিক কবির লেখনীতে সুন্দর জয়গান বেজে উঠেছিল, অর্থাৎ ইউরোপীয় সাম্রাজ্যবাদী দেশগুলির বর্বরতা ও নৃশংসতায় আফ্রিকার মানবজাতি যখন অসহায়ভাবে পীড়িত, তখন তাদের নিজের দেশের তার কোনো প্রভাব পড়েনি, মানে তার নিজের দেশে কোনো প্রভাব পড়েনি, এই সমস্ত প্রভাবগুলো মানবতার অপমানে তারা কিছুমাত্র বিচলিত হয়নি সেদিন। পরবর্তী প্রশ্ন 4 দাগের প্রশ্নগুলো এবারে দেখব, এগুলো দেখেই আমরা শেষ করব। 5 দাগ থেকে এবারে আমরা 5 দাগ থেকে পার্ট 2 তে আমরা আলোচনা করব। 4 দাগে দুটো প্রশ্ন রয়েছে, জ্ঞানচক্ষু কবিতাটির অর্থ কি, তপনের জ্ঞানচক্ষু কি সত্যি উন্মোচিত হয়েছিল, তার গল্প অনুসারে বিবৃত করো, এই প্রশ্নটা দিয়ে রয়েছে। দেখো এই প্রশ্নটার উত্তর তোমরা এইভাবেই লিখবে, দেখে নাও, আলোচনা করে দিচ্ছি। আবারও বলছি, চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবে, বেল আইকন অপশনে সেভ রাখবে। তোমাদের প্রশ্ন বিচিত্রার উপর টোটাল একটি করে সাবজেক্ট ধরে প্লেলিস্ট করে দেবো, বাংলা, ইংরেজি, ভূগোল, ইতিহাস, প্লেলিস্টগুলো তোমরা দেখবে, এক ধার থেকে ক্লাসগুলো সাজানো থাকবে পরপর করে। যদি কোনো চ্যাপ্টারের পার্ট 2 বের হয়, পার্ট 1-এর পর ঠিক পার্ট 2 সাজানো থাকবে, তোমাদের সুবিধা হবে খুঁজে পেতে, দেখে নেবে প্লেলিস্টগুলো। দেখো কি বলা রয়েছে, জ্ঞানচক্ষু কথাটির অর্থ,
প্রথম প্রশ্ন এটা। জ্ঞানচক্ষু কথাটির অর্থ প্রকৃত জ্ঞানের উন্মেষ, এটাই লিখবে। তারপরে দেখো তপনের জ্ঞানচক্ষু কি সত্যি উন্মোচিত হয়েছিল তা গল্প অনুসারে বিবৃত করো। দেখো লেখক সম্পর্কে ধারণা, তপনের নিজস্ব ভাবনা, লেখক ছিল অন্য জগতের মানুষ, আচ্ছা কিন্তু তার লেখক ছোট মেসোকে দেখে এবং তার আচার ব্যবহার পর্যবেক্ষণ করে তপন বোঝে লেখকরা সাধারণ মানুষের মতোই। সেই মুহূর্তে তার জ্ঞানচক্ষু খুলে যায়, যদিও তপনের জ্ঞানচক্ষু প্রকৃত অর্থে তার অনেক পরে খুলেছিল ছোট মাসির ভূমিকা। এক্ষেত্রে দেখো ছোট মাসির কী ভূমিকা ছিল। তপনের সারা দুপুর ধরে লেখা গল্পটা তার ছোট মাসি একরকম জোর করেই তার মেসোকে দেখায়। ছোট মেসো সেই লেখার প্রশংসাও করেন, কিন্তু পাশাপাশি এ কথাও বলেন যে গল্পটা একটু সংশোধন দরকার। ছোট মেসোর বক্তব্য দেখো, ছোট মেসো সেই লেখা ছাপানোর ব্যবস্থাও করে দেবেন বলে এ কথা বলেন বা কথা দেন। তপন অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে ছাপানোর অক্ষর নিজের লেখা দেখবে বলে, ছাপার অক্ষরে নিজের লেখা দেখবে বলে। এবারে দেখো গল্প প্রকাশ, সন্ধ্যা তারা পত্রিকায় সত্যি তারা লেখা এক সময় প্রকাশিত হয়। আচ্ছা এখানে যে সমস্ত পয়েন্টগুলো দেখছো তোমরা, এই সমস্ত পয়েন্টগুলো দিয়ে লিখলে আরও বেটার পরীক্ষায় নাম্বার পাবে, ঠিক আছে। ধরো 4 নাম্বারের প্রশ্নে তো এগুলো অবশ্যই পয়েন্টগুলো তোমরা একটু দেখে রাখবে এবং পয়েন্টগুলো দেওয়ার চেষ্টা করবে। দেখো সন্ধ্যা তারা পত্রিকায় সত্যি তার লেখা এক সময় প্রকাশিত হয়। ছাপা অক্ষরে নিজের নাম দেখে তপন এক অদ্ভুত আনন্দ অনুভব করে। নিজস্বতা খুঁজে না পাওয়ায় কিছু নিজস্বতা খুঁজে না পাওয়া, এটা একটা পয়েন্ট। দেখো কি বলা রয়েছে, এগুলো সাব পয়েন্ট, মেন পয়েন্ট এটা, সাব পয়েন্ট এটা, ঠিক আছে। দেখো কি বলা রয়েছে, কিন্তু সবাইকে লেখাটা পড়ে শোনাতে গিয়ে সে ছাপানোর অক্ষরের লেখার সঙ্গে নিজের লেখাটি কোনো মিল খুঁজে পায় না। পুরো লেখাটা আগাগোড়াই তার মেসমশাইয়ের সংশোধন করা। এবারে দেখো আরেকটা সাব পয়েন্ট দিতে হবে, গভীর দুঃখ ও জ্ঞান প্রকাশ উন্মিলন। দুঃখের লজ্জায় অপমানে তপন ভেঙে পড়ে। এবার যেন প্রকৃতই তার অন্তর্দৃষ্টি জেগে ওঠে, নিজের সৃষ্টির প্রতি অধিকার বোধ জন্মায় তপনের মনে। সে দৃঢ় সংকল্প করে নিজের লেখা সে নিজেই ছাপাতে দেবে, অন্যের দয়া গ্রহণ করবে না। এটাই লিখবে এই প্রশ্নটার উত্তরের পরিপ্রেক্ষিতে। এরপর দেখো 4.2 দাগের প্রশ্ন, সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী। পুণ্যবাণীটি কি, তা কেন অনিবার্য, তা কবিতা অবলম্বনে লেখো। দেখো এই প্রশ্নের উত্তর কি লিখবে, তো দেখো এখান থেকে লিখবে পুণ্যবাণী ক্ষমা করো যুগান্তরের কবিকণ্ঠে উচ্চারিত। এই বাণীটিকে কবি রবীন্দ্রনাথ ঠাকুর আফ্রিকা কবিতায় সভ্যতার শেষ পূর্ণবাণী বলে উল্লেখ করেছেন, এটাই লিখবে। তারপরে লিখবে কারণ শুধু লোভের বশবর্তী হয়ে ঔপনিবেশিকরা আফ্রিকার যে হত্যা, লুণ্ঠন, শোষণ, উৎপীড়নের পরিচয় দিয়েছিল, যেভাবে লাঞ্ছিত অপমানিত করেছিল মানুষদের, তা ছিল সভ্যতার পাপ। পূর্ণচ্ছেদ দিয়ে লিখবে এই পাপের ফলশ্রুতিতে বিশ্বের ভয়ঙ্কর সংকটকাল ঘনিয়ে এসেছিল। এই অবস্থায় বিশ্বকে রক্ষা করা একমাত্র উপায় ছিল মানহারা মানবীর কাছে ক্ষমা প্রার্থনা করা। লিখে পূর্ণচ্ছেদ দেবে, সংকটকালে ক্ষমা প্রার্থনাকেই সভ্যতার শেষ পুণ্যবাণী বলেছেন। এরপরে দেখো আমরা পরদিন 5 অর্থাৎ পার্ট 2 ক্লাসে 5 দাগ থেকে আলোচনা করে দেব। এটা একটু বড় রয়েছে তোমাদের ফার্স্ট চ্যাপ্টারটা, তারপরে চ্যাপ্টারগুলো ছোট রয়েছে। অবশ্যই তোমাদের একটা ভিডিওতে আমরা কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করব। এটা জাস্ট ফার্স্ট দিন বানাচ্ছি, প্লাস তোমাদের এটা ফার্স্ট চ্যাপ্টার, এই জন্য একটু হচ্ছে তোমাদের সঙ্গে দুটো করে পার্ট করে দিচ্ছি, ঠিক আছে। এখান থেকে তোমাদের পরবর্তী পার্ট 2 দেখো ভিডিওর ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে এই ভিডিওটার, তো অবশ্যই চেক আউট করে নেবে। এছাড়া আমাদের ফেসবুক পেজ রয়েছে, টেলিগ্রাম চ্যানেল রয়েছে, হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে, ওখানে তোমাদের এই সমস্ত নোটসগুলো যেগুলো দেখছো এখানে প্রোভাইড করে দেওয়া হয়, অবশ্যই চেক আউট করে নেবে, ঠিক আছে। অর্থাৎ ফলো করে নেবে, ফেসবুক পেজ ফলো করবে, টেলিগ্রাম চ্যানেল, বিশেষ করে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে এবং টেলিগ্রাম চ্যানেল রয়েছে, সেগুলোকে ফলো করে নেবে। লিঙ্কগুলো ডেসক্রিপশানে দেওয়া রইল। আজকের এই অবধি, তোমাদের মূল্যবান মতামত কমেন্টে জানাও, আরও কোন কোন বিষয় কী কী ধরনের ক্লাস চাও, অবশ্যই আমি এবং আমার টিম মেম্বার নিয়ে আসবো, ঠিক আছে। এটা তোমাদের চ্যানেল, অবশ্যই সাপোর্ট করো।